ছাড়ে না, জেনে শুনে করগা বিরুদ্ধ রে। ছবিটার দৃশ্যপট বাংলা আর বাংলার ছোট ছোট শহর নিয়ে, যেটা ছবিটাকে সাধারণ মানুষের খুব কাছে নিয়ে গেছে। তারা নিজেদের আইডেন্টিফাই করতে পারছে, নিজেদের বুঝতে পারছে যে জায়গাটা তাদের নিজেদের। লোকেশান একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তোমাদের কি মনে হয়? এক তো আমাদের এই খোঁজা চলছিল, সেই কারণে আমরা বনি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করি। বনি এই গ্রাম বাংলার গান নিয়ে দীর্ঘদিন ধরে বাউলের সংগ্রহ কাজ রয়েছে এবং গ্রাম বাংলার গান ও সংগ্রহ করে ওর নিজের একটা সংস্থা ছিল ঐক্যতান বলে, সেটা দিয়ে ও কাজ করছিল দীর্ঘদিন ধরে। তো আমরা বনির সাথে কথা বলছিলাম, কাজকর্ম আমাদের চলছিল এই বহুরূপীর। আমরা গান খুঁজে পাওয়ার জন্য একটা সাউন্ডস্কেপ তৈরি করবো, কিন্তু সমস্যা যেটা হচ্ছিল যে লিরিসিস্ট বা এখানকার মানুষদেরকে আমরা বলেছি তৈরি করতে, আমরা দেখলাম সেই ফারাকটা রয়ে যাচ্ছে, যে কোথাও ওই যে লিরিক্স যেটা আসছে বা যে জিনিসগুলো এখানে যে জায়গাটা আসছে, সেটা আমার নন্দিতাদির, বনির, আমাদের প্রত্যেকেরই মনে হলো কোথাও যে আমরা ওই সহজ সরল, ওই যে মোটর কলায় গোল গোল দাঁততে ভাঙে না, ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনেন না, এই যে কথার যে হ্যাঁ, এটা কিছুতেই শহরের মানুষ তৈরি করতে পারছে না। লিরিক্সটা আসছেই না কিছুটা। তাই পান খেয়েছি, পিক ফেলেছি, দাঁত করেছি ছোলা, এটা ইম্পসিবল, ওখানকার মানুষকেই দরকার। তাই আমরা খোঁজ করছিলাম, তা আমরা দেখলাম যার গানগুলোকে আমরা রেফারেন্স ব্যবহার করেছি তাকেই খুঁজে বার করি। তো সেই করে ননীচোরা দাস বাউল, ওর একটা র্যাপ আমাদের খুব ভালো লেগেছিল, মানে বাউল এই আমাদের বহুরূপী ছড়া। তো ওকে যোগাযোগ করি আমরা, ও আসে, ওর সঙ্গে কথা বলতে শুরু করি। কিন্তু আমরা প্রথমে ওর কাছে ছড়া নিয়ে নিই। আমরা ওকে বলেছিলাম, এই তুমি অন্য গান বাঁধো? তো বলে যে হ্যাঁ। আমি বললাম তাহলে তুমি একটা প্রেমের গান বাঁধো দেখি, এমন প্রেমের গান বাঁধো যেখানে দুটো মানুষ সংসার করছে, তাদের সংসার তৈরি হচ্ছে। কারণ আমার মনে হলো যে শুধু একটা যদি আমরা ছড়া নিই তাহলে একটা বিক্ষিপ্ত লাগবে, কিন্তু পুরো সাউন্ডস্কেপটাই যদি ওই রকম করে তৈরি করা হয় তাহলে কিন্তু জিনিসটা খুব নর্মাল লাগবে, তো মানে একটা অন্যরকম লাগবে। আমরা সিনেমা বলছি বহুরূপী, আর ওর সঙ্গে কথা বলতে গিয়ে আমরা বুঝতে পারলাম যে বর্ধমানের ছড়া একরকম, মুর্শিদাবাদের ছড়া একরকম, তো ছড়াগুলো আলাদা। তখন আমরা ওকে বললাম যে এরকম একটা গান বাঁধো। সেই প্রথম গানটা আমরা পেলাম, সেই প্রথম গান যেটা হচ্ছে শিমুল পলাশ। শিমুল পলাশ সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলাশ পাওয়ার পর আমরা মুগ্ধ হয়ে গেছিলাম গানটা পেয়ে। এবার যেটা সব থেকে বড় জিনিস হলো যে এই গানটা গাইবে কে। এখন যেটা হয় যে অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন গান গাইবার পর, গানটা বাঁধার পর, গানটা যখন তৈরি হয়ে যায়, তারপর যখন গান বিক্রি করতে যাব, তখন যেটা হয় যে মিউজিক কোম্পানি অধিকাংশ ক্ষেত্রে জিজ্ঞেস করে গান কে গাইছে। গান মানে এই গানটাই কি তোমার কোনো নামকরা শিল্পী হবে, তার ফলোয়ার্স কত, তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স কত, তার রিচ কত, তার কত মানে স্পটিফাইতে তার গান এলে কিরকম হয়, অ্যামাজন মিউজিকে কিরকম হয়। তো সেইটা তো অলওয়েজ লোকেদের মাথায় থাকে এবং সেই কারণেই নামি গায়ক গায়িকাকে দিয়ে গাওয়ালে গান প্রথমে একটা রেজিস্টার হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের আবার মনে হলো যে না, ননীচোরা দাসই গানটা গাইবে। দুজনেরই আমাদের মনে হয়েছিল এবং আমরা তারপরে বনিকে বলি যে না, ননীচোরা দাস ওই গানটা গাইবে, আর তার সাথে তুমি গায়িকা ব্যবস্থা করো। তো ও একজন নতুন গায়িকাকে নিয়ে এলো, শ্রেষ্ঠা দাস। শ্রেষ্ঠার গান আমরা কোনোদিন শুনিও নি, শ্রেষ্ঠার গানও আমরা কখনো শুনিনি, পরিচয়ও নেই। আমরা শুধু ওর গলাটা শুনলাম, গলা শুনে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম এবং আমরা বললাম যে একদম পারফেক্ট, এবং এটা নিয়েই এগোই আমরা। তারপরে ডাকাতিয়াবাসী এলো। তারপর ডাকাতিয়াবাসীটা আমাদের পছন্দই ছিল প্রথম থেকেই। ডাকাতিয়াবাসী গানটা পছন্দ ছিল, র্যাপটা, ননির র্যাপটা এর ভেতরে ধুলো, কেন সাউন্ডস্কেপটা বনি একটা অন্য সাউন্ডস্কেপই তৈরি করেছিল, যেটা আমার মনে হয় যে বনি এই টিমটার ভেতরে ঢোকাতে সিনেমাটার চেহারাটা একটু অন্যরকম হয়ে যায়। বুকের মাঝে আগুন আমার ফাগুন 12 মাসি, চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়াবাসী। আর সাউন্ডস্কেপটা সিনেমাটাকে আরো বড় করে তোলে, আরো বড়, মানে ক্যানভাসটা আরো বড় করে দেয়। তো সেইটা ফুল ক্রেডিট বনির ক্ষেত্রে। আর শেষে আমি বলবো যে
অনুপম এবং শিলাজিতের কথা। মানুষ অনুপমের যে বাঁধা যে গান, যেটা লোকেদের পছন্দ হয় সেই ধরনের গানই চায়। এক্ষেত্রে আমরা অনুপমকে বলেছিলাম যে তোমাকে একটা ইমন রাগের ওপর একটা গান করে দিতে হবে। আসলে কি হয়েছিল, অনুপম আমাদের একটা এরকমই একটা ইমন রাগের ওপর গান করেছিল, যেটা শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী বলে আমরা একটা হিন্দি ছবি করেছি, তো ওইটাতে ও একটা গান করেছিল। তা আমি বললাম দেখ, ওটা তো ছিল বিচ্ছেদের গান, যেটা ইমন রাগের ওপর ছিল, এটা একটা অপেক্ষার, প্রেমের অপেক্ষার গান কর যেটা ইমন রাগের ওপর। তা আমাকে অনুপম বলেছিল কি তোমাদের কি ইমন ছাড়া আর কোনো রাগ ভালো লাগে না? তাই বলছিলাম না না, এটা আমরা চাইছি আর কি। তো ওই গানটাও তৈরি করেছিল, এটা ফাইনাল ঠিক হয়েছিল শ্রেয়া ঘোষাল গাইবে। আজ সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়। একটা অ্যালবামে তো প্রত্যেকের পছন্দের গান থাকে, আমার অন্যতম পছন্দের গান শিলাজিৎদার গানটা। ও যেভাবে গান, ও যেটা সবথেকে বড় জিনিস হচ্ছে, ওকে সিচুয়েশনটা ব্রিফ করবার পরে ও যেভাবে গানটা বাঁধলো, সেটাতে মনে হলো পুরো ক্লাইম্যাক্সটা যেন গানটায় বসানো আছে। আমরা শুধু এই গানটাকে মাথায় রেখে যদি শুটিংটা করি তাহলেই হয়ে যাবে। তো আমরা, ওর একটা প্রচলিত গান ছিল ধরবো বললে বলে একটা গান ছিল, তো সেই গানটা আমি চেয়েছিলাম, বলে এটা কি করে দেবো বল, এটা তো একটা কপিরাইটের ব্যাপার আছে। তাহলে দেখো এরকম গান, কিন্তু আমি তোমার সিচুয়েশনটা আমরা তোমার বলছি বলে ও আমাকে বলেছিল যে আমি এরকম ব্রিফ খুব কম শুনেছি। একটা 15 মিনিটের ব্রিফ আমরা দিয়েছিলাম রেকর্ড করে, তো সেইটার উপরেই ছিল আমাদের পুরো ক্লাইম্যাক্সটা। জগৎ জুড়ে জাল ফেলেছি, জালে ধরি মায়া, জীবন খোঁজে আর এক জীবন, আধার খোঁজে ছায়া। অর্ণবের কথা বলো। হ্যাঁ, অর্ণবের কথা বলবো যে অর্ণব একটা গান করেছে আমাদের, যেটা ওই তুই আমার মেয়ে। এই গানটা মানে অর্ণবের সম্বন্ধে বলি যে খুবই দুর্ভাগ্য, ও একটা গান গাইলো টাপুর টুপুর, তারপরে কেউ ওকে ব্যবহার করলো না। সেই গানটাও ব্লকবাস্টার ছিল রসগোল্লায়। তো এইখানে ও তুই আমার হয়ে যা গানটা করলো, আর আমি ওকে বারবার বলেছিলাম, আগে না এই বাংলা গানে একটা ব্যাপার ছিল, সেই গানটা ছিল এই যে, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। এই যে গানের কথাগুলো এত সহজ ছিল, যেখানে আজও গানগুলো মানুষ গায় এবং পাড়া পড়শি প্রচলিত, মানে এটা না শহরেও গানটা শুনছি, গ্রামেও শুনছি, সব জায়গাতেই ওই গানটা আজও বাজে। তো কোথাও এইটাই আমাদের ব্রিফ ছিল অর্ণবের কাছে, যে অর্ণব এমন একটা গান তুই বাঁধবি যেখানে কথাগুলো যেটা থাকবে, সেই কথাগুলো খুব সহজ সরল একটা কথা থাকবে, তুই আমার হয়ে যা, মানে এমন একটা কথা থাকবে যেটা, যে গান সবাই গাইতে পারে এবং সবার কাছের গান হবে, এখানে কোনো এদিক ওদিক কোনো গান। এই ব্রিফ কিন্তু আমরা অনুপমকে দিয়েছিলাম। তুই আমার হয়ে যা, খুব নিজের হয়ে যা, আমি বারবার ফিরে আসবো নিজেতে। ছেলেবেলায় আমরা সবাই, মানে আমি তুমি আমরা সবাই মারিয়া পুজোর গডফাদার দেখে বড় হয়েছি। গডফাদার নিয়ে তখন বিতর্ক চলতো প্রচুর, বিশেষ করে লাস্ট ক্লাইম্যাক্স সিন দেখে। তোমার মাথায় কি সেই ক্লাইম্যাক্স সিনটা ছিল যেটা এই গৌরবের তুমি এনেছো, বা তোমার কল্পনার রেস ধরে অজান্তে এটা লেখা হয়ে গেছে? একটু বলবে? না, আমি ইনফ্লুয়েন্স ছিলাম না, আমি নিজেও আমি ভুলেও গেছি। আমার এখন একটা প্রবলেম হয়েছে যে আমি আগের ছবিগুলো সব ভুলে যাই। তো এটা একটা ভালো জিনিস, কারণ তাহলে আমি নিজে থেকে ক্রিয়েট করতে পারি, কিন্তু সাবকনসিয়াসে তো এগুলো সব আছে। আজকে একটা অদ্ভুত হয়, আমি লিখি, আমি কিন্তু ক্লাইম্যাক্সটা লিখেছি, গানটা ওভাবে। সো ইটস কম্বিনেশন ইজ লাইক দ্যাট। আমি মেটেরিয়াল কন্টেন্টটা ভাবি আর ও গানটা ভাবি। হ্যাঁ, আমি জানি তোমার লেখার স্টাইলটা। তুমি শুরু করো এটা রেকর্ড দিয়ে, নাম্বার দিয়ে রেকর্ড দিয়ে, তারপরে গল্পটা আস্তে আস্তে ডেভেলপ করো এবং দরকার পড়লে সিনগুলো ডিটেল করে লেখো এবং তার সঙ্গে ডায়লগও লেখো। এখন তোমাদের ছবির এই সুন্দর ডায়লগগুলো কী করে তৈরি হয়, দুজনে মিলে কীভাবে তৈরি করো একটু বলবে আমাদের? আমি আসলে যখন লিখি, আমি একটা ডায়লগের একটা আইডিয়া দিই যে আমি এই সিনে এই ধরনের আইডিয়া, এই ধরনের ডায়লগ হলে এই সিনটা ঠিক হবে আর কি। কিন্তু ডায়লগের পুরো পোর্শনটা
ও তখন আমার স্ক্রিপ্টটা নিয়ে ও আমার যে আমি একটা যদি একটা প্যারাগ্রাফ লিখে থাকি একটা রেকনারে, ও সেটাকে বোধহয় 100 বার পড়ে আর ভাবতে থাকে যে দিদি এখানে কি বলতে চেয়েছে, কি বলছে এখানে। তারপরে আমি ইংরেজিতে লিখি, কবি এখানে কি বলতে চেয়েছে, মর্মার্থ কি, সেটা ভেবে ভেবে সেটা ও নিজের মনে বার করে তারপরে ও ডায়লগ লেখে। আর ও ডায়লগের জন্য ও এত রিসার্চ ওয়ার্ক করে, সেটা আমি বলবো যে সত্যি কোথাও দেখা যায় না। ও ডায়লগ পড়াশুনো করে, ও যে চরিত্রটা ডায়লগ বলছি সেই ধরনের চরিত্র খুঁজে বার করে, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে ডায়লগ বলে, তাদের অ্যাকসেন্ট কি, তাদের ভাষাটা কি, এইগুলো কিন্তু হঠাৎ করে ও ডায়লগ লেখে না। ডায়লগের পেছনে যে এত পরিশ্রম সেটা না দেখলে বোঝা যায় না। আমার স্ক্রিন প্লে লেখা ইজ মাচ ইজিয়ার। আমি হয়তো একটা স্ক্রিন প্লে লিখি 3-4 দিনের মধ্যে, ও কিন্তু ডায়লগ লেখে 2 মাস ধরে। ও লিখেই চলেছে, ক্যান্সেল করছে, আবার লিখছে, ও ঠিক পড়ছে না, ও নিজে অ্যাক্টিং করে। ডায়লগ লেখার আগে ও নিজে বলতে বলতে অ্যাক্টিং করে, অ্যাক্টিং করে এসে আবার কিছুটা লিখলো, আবার সেটাকে সকলকে শোনায় ঠিক হয়েছে কিনা। মানে ওর পরিশ্রমটা আমার মনে হয় একটা গল্প তৈরি করার মধ্যে অনেক 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 বেশি। সরকার আমার মিথ্যে সাজা দিল। বিকম পাস অ্যাকাউন্টেন্ট আজকে ব্যাংক ডাকাতির কথা ভাবে। তোমার ওয়ার্কার্সের মুখের ভাত সরকারের থেকে ছিনিয়ে কেড়ে নাও। জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন ওরা দুজনে গ্রামে ঢুকছে, ছাজরা গ্রামে ঢুকছে, তখন এই দৃশ্যপট দেখে মুগ্ধ হয়ে যায়। একটা মনে হচ্ছে একটা 70 মিলিমিটার স্ক্রিনে ছবি দেখি, মানে এত লার্জার দ্যান লাইফ। ওই শটটা দেখে খুব মন জুড়িয়ে গেছে। ওটা কি তোমরা ভেবে লাগিয়েছো না এডিটিং এর সময় তোমরা অ্যাড করেছো? আমরা যখন ওখানে শুটিং করছিলাম, মানে আমরা ওখানে একটা গানের সিকোয়েন্স শুটিং করছিলাম, ওই ধান ক্ষেতের মধ্যে গানের শুটিং করছিলাম। আমাদের কাছে একজন ড্রোনের লোক ছিল, তো সেই ড্রোনটাকে আমরা বলেছিলাম তুমি ওপরে উড়িয়ে মানে ওপর থেকে যা যা মানে ভালো ভালো সিকোয়েন্স পাচ্ছ। আমাদের একটা ছিল যে বাসে করে যাচ্ছে, তো আমরা ঠিকই করেছিলাম একটা বাস যাবে ওই ব্রিজটার ওপর দিয়ে, সেইটা যেন ও তোলে। তো সেটা করা হয়েছিল এবং মানে এটা ক্রেডিট গোস টু দ্য ড্রোনওয়ালা, এত সুন্দর শট নিয়েছে, বিউটিফুল শট, মানে ওইটার মন ভরিয়ে দেয়। না, আরেকটা যেটা আমাদের ক্যামেরাম্যান ইন্দ্রনাথের একটা ভিশন ছিল, যেটা ও বারবারই মানে ও স্ক্রিপ্টটা পড়বার পরে ওর সঙ্গে আমার যেটা কথা হয়েছিল, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ব্যাংক ডাকাতির ভেতরে একটা অ্যাকশন, একটা চেজ, এই ব্যাপারটা রয়েছে। আর একদিকে আমরা চেয়েছিলাম যে নেচারটা যেন বারবার সিনেমায় আসে। তো নেচারটা গ্রাম বাংলায় যাচ্ছি কেন আমরা, আর বিউটি অফ গ্রাম বাংলা শুড বি এক্সপ্লোরড। তো সেইটা আমরা বলেছিলাম যে এমন ভাবে যেন আসে দেখে মনে হয় যে এক অন্য অপূর্ব একটা মানে একটা অন্য বাংলাকে দেখছি। হ্যাঁ, গ্রাম বাংলার ব্যাপারটা খুব ভালো করে এসছে, কারণ ওই কুমোর মাটির ভাঁত তৈরি করছে, গালে মাটি লাগিয়ে দিচ্ছে, গ্রামের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, সুন্দর গাছপালা, নদী নালা, দারুণ ব্যাপারটা এসছে, যার জন্যে ছবিটা খুব মেঠো মনে হচ্ছে। ওই যে সিনেমাটার বড়, যেটা আপনি বলছেন 70 mm ক্যানভাসের জায়গার থেকে বড় করে দেখাটা আর ওই কালার প্যালেটটা তৈরি করা, সেটার পুরো ক্রেডিট ওর। কেন ও বারবারই বলেছে দাদা এরকম কিছু কিছু শট কিন্তু আমরা নেবো। যখন আমরা রেকি করতে যাচ্ছিলাম, আমরা লোকেশনগুলো রেকি করছি যে এখান থেকে হেঁটে আসবে, এইভাবে যাবে, এই জায়গাটায় আমরা এইটার ইচ অ্যান্ড এভরি শটের লোকেশন আমরা আগে গিয়ে ফাইনালাইজ করেছি। এতক্ষণ আপনারা রঞ্জিতা রায়, শিবপ্রসাদ মুখার্জির সাথে বহুরূপী ছবির সমালোচনা আলোচনা দেখলেন, যেটা আপনাদের কেমন লাগলো আপনারা যদি কমেন্ট বক্সে জানান, আমি খুব খুশি হব।